আসসালামু আলাইকুম। রাতের সংবাদে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম। পহেলা অক্টোবর থেকে ৩.৫ ঘন্টা ধরে বন্ধ থাকবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। ২ নারী কর্মকর্তাকে কুপিয়ে সোনালী ব্যাংকের ৭ লক্ষ টাকা ছিনতাই। বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু আরও ৮ জনের। চমক রেখেই ভারত সিরিজে বাংলাদেশের টি-20 দল ঘোষণা। সাবেক মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ সহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী পহেলা অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ৩.৫ ঘন্টা ধরে বন্ধ থাকবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রানওয়েতে ILS ক্যাটাগরি 2 সংক্রান্ত রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই ১৪ দিন রাত ১টা থেকে ভোর ৪:৩০ পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এই সময়ে বিমানবন্দরে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম স্থগিত থাকবে। ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, এটি বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়ম মাফিক কাজের একটি। রানওয়ে রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রানওয়ে সেন্টার লাইন লাইটস, টাচডাউন জোন লাইটস, ইনস্টলেশন অফ স্টপওয়ে লাইটিং সিস্টেম ফর রানওয়ে ১৪ এবং ৩২-এর কাজ করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব এয়ারলাইন্স ও সংস্থাকে জানাতে ইতিমধ্যে নোটাম জারি করা হয়েছে। গাজীপুরে প্রকাশ্যে ফাঁকা গুলি করে এবং আনসার সদস্য সহ ২ নারী কর্মকর্তাকে কুপিয়ে সোনালী ব্যাংকের ৭,৮৪,০০০ টাকা ছিনতাই করেছেন দুর্বৃত্তরা। রোববার গাজীপুর স্টেডিয়াম সংলগ্ন রথখোলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহতরা হলেন সোনালী ব্যাংকের তাজউদ্দিন মেডিকেল উপশাখার ইনচার্জ প্রিন্সিপাল অফিসার আতিকা পারভিন, অফিসার ক্যাশ ফারজানা নাজনীন, আনসার সদস্য রাজু ও আল আমিন। সোনালী ব্যাংকের গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার AGM শহীদুজ্জামান বলেন, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সোনালী ব্যাংকের একটি উপশাখা রয়েছে। সেখানে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অন্যান্য লেনদেন করা হয়। রোববার সারাদিন লেনদেন শেষে বিকেলে অটোরিকশা যোগে আনসার ও অফিসাররা টাকা নিয়ে মূল শাখায় ফিরছিলেন। পথে স্টেডিয়ামের সামনে রাজবাড়ী সড়কের ডিভাইডারে মোটরসাইকেল আরোহী ১০-১২ জন যুবক ফাঁকা গুলি ছুড়ে তাদের গতিরোধ করে। পরে ২ কর্মকর্তা ও আনসারদের কুপিয়ে আহত করে ৭,০৮,৩৭৪ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনের সর্বোচ্চ মৃত্যু। একই সঙ্গে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২২১ জন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৩ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ২৬৭, ঢাকা উত্তর সিটিতে ২০৬, ঢাকা দক্ষিণ সিটিতে ২২৮, খুলনা বিভাগে ১৩৪ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন এবং রংপুর বিভাগে ২৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে সিলেট বিভাগে কোনো রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানানো হয়নি। এদিকে গত একদিনে সারা দেশে ১,০৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৬,৩৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ২৯,৭৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫৮ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩,২১,১৭৯ জন, মারা যান ১,৭০৫ জন। ভারতের বিপক্ষে চলছে বাংলাদেশ দলের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এর মধ্যে আজ রোববার টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে BCB। ১৫ সদস্যের দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান এবং ওপেনার পারভেজ হোসেন ইমন।
টি-20 বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই প্রথমবার টি-20 খেলতে নামছে বাংলাদেশ, যে দলে অবধারিতভাবেই নেই সাকিব আল হাসানের নাম। বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটার কদিন আগে টি-20 ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন, তবে দলে নিজের জায়গা ঠিকই ধরে রেখেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে কদিন আগে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের অস্ট্রেলিয়ার হয়ে টপ এন্ড সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রাকিবুল হাসান এবং পারভেজ হুসাইন ইমন। পাকিস্তান শাহিনস অ্যান্ড বিগ ব্যাশের দলগুলোকে নিয়ে যাওয়া এই টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টের টানা ভালো খেলারই পুরস্কার পেলেন দুজনে। পেস বিভাগে ফিরে এসেছেন শরীফুল ইসলাম, ইনজুরির কারণে যিনি মিস করেছিলেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। দলে বাকি পেসারদের মধ্যে আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী রাকিবুল হাসান দলে এসেছেন প্রথমবার। অন্যদিকে দীর্ঘদিন পর টি-20 ক্রিকেটে নিজের জায়গা খুঁজে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। দলে আছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান। ব্যাটিং ইউনিটে রিয়াদ ও অধিনায়ক শান্ত ছাড়াও আছেন তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক ও পারভেজ হোসেন ইমন। সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ও ডুমুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ সহ 18 জনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী। রোববার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করা হয়। আদালতের বিচারক আব্দুস সালাম খান সোনাডাঙ্গা থানাকে বাদীর এজাহারটি মামলা হিসেবে গ্রহণের নির্দেশ প্রদান করেন। আদালত সূত্র জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন ডুমুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। এ বছরের 27শে জানুয়ারি রাতে ধর্ষণের অভিযোগে মামলা করতে স্বাস্থ্যগত পরীক্ষার জন্য ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের ওসিসির সামনে থেকে কয়েকজন লোক জোরপূর্বক ভুক্তভোগী নারীকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যান। আদালতে বাদী অভিযোগ করেন, অভিযুক্তরা সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দের ঘনিষ্ঠ সহচর ও অনুসারী। তাঁদের বাঁচাতে মন্ত্রী প্রভাব বিস্তার করায় চিকিৎসা শেষ হওয়ার পূর্বেই তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। এরপর তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করা হয়। আসামিরা অত্যন্ত ক্ষমতাধর ও প্রভাবশালী হওয়ায় তিনি আইনের আশ্রয় লাভের সুযোগ থেকেও বঞ্চিত হন। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় তিনি ন্যায় বিচার পাওয়ার আশায় আবার মামলা করেছেন।